ঈশান ভাই, আপনি আমাকে কখনো ভালোবাসেননি, তাই না? আমার জীবনে রুষা ছাড়া আর কোনো মেয়ে নেই। সরি তিতির। তাহলে আমাদের বিয়েটা? বাধ্য হয়ে। এই জীবন আপনার নামে করে দিলাম, আর আপনি এত সহজে বলে দিলেন ভালোবাসা নেই, কিচ্ছু নেই। ডিভোর্স চাই আমার তিতির। মুক্তি দে আমাকে। আমি রুষাকে ছাড়া অন্য কাউকে বউ হিসেবে মানতে পারবো না। বিয়ের প্রথম রাতে বলছেন ডিভোর্স চান। এতটা স্বার্থপর কিভাবে হতে পারলেন? আমার জীবনটা কেন নষ্ট করলেন? বিয়ের আগে একবার বলতে পারতেন অন্য কাউকে ভালোবাসেন, তাহলে আমি আজ এখানে থাকতাম না। ক্ষমা করিস আমাকে। আমি তোকে কখনো ভালোবাসতে পারবো না। বেশ, আপনাকে ভালোবেসে যখন কলঙ্কই লেগে গেল, তবে সেই কলঙ্কই মঞ্জুর। ভালোবাসা ভালো থাকুক, দেব আপনাকে মুক্তি। মা। বাবা মা, কাল আসছিস তো তুই? হ্যাঁ মা, আমি কাল আসছি বাড়িতে। মা, বল বাবা। তোমাকে আমার কিছু কথা বলার আছে। কি বলবি বাবা, বল। আমি যদি বলি আমি একজনকে ভালোবাসি। বিয়েটা কবে করতে চাস সেটা বল বাবা। এটার থেকে খুশির কথা আমার জীবনে আর হয় না, তুই শুধু বল। মা, মেয়েটা খুব ভালো জানো তো, খুব মিষ্টি। তোমার খুব পছন্দ হবে। ইনফ্যাক্ট সবার পছন্দ হবে, দেখো। আমি কিচ্ছু জানতে চাই না বাবা। তুই যাকে ভালোবাসিস সেখানে আমার কোনো বাধা নেই, থাকবে না কখনো। তুই বৌমাকে যেদিন নিয়ে আসতে চাস নিয়ে আয়। মা, আমি কালকে ওকে নিয়ে আসবো। আয় বাবা, আয়। আমি সবাইকে জানাচ্ছি, সব ব্যবস্থাও করব। লাভ ইউ মা। চন্দ্রকাননে আজকে খুশির ধুম পড়ে গেছে যেন। বাড়ির বাচ্চা কাচ্চা থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ সবাই হইচই দৌড়ের ওপর যেন। বাড়ির বড় ছেলে বাড়ি আসছে। নতুন চাকরিতে জয়েনের পর 3 বছর বাসায় একবারের জন্য আসতে পারেননি। মা চাচিরা চাতক পাখির মতো অপেক্ষা করেছে তাদের বাপটার ফিরে আসার। সেই বাপ তাদের ফিরছে, সাথে নাকি আবার হবু বউ নিয়ে। এ বাড়িতে আজ ঈদ লাগবে না তো কবে লাগবে? বাড়ির নাম চন্দ্রকানন। আরশিদ দেওয়ান সেই 1930-এ বাড়িটা করেন। গ্রাম থেকে এসে ছোটোখাটো বিজনেস শুরু করে। অল্প সময়ের মধ্যে দারুণ উন্নতি করেন। ধীরে ধীরে তাদের টেক্সটাইল কোম্পানি বর্তমানে পুরো শহরের টপ কোম্পানির একটি। তিনি গত হয়েছেন আজ 17 বছর হলো। তার সহধর্মিণী চন্দ্রা দেওয়ান এখনও বেঁচে আছে, বয়স 86। তার নামের সাথে মিল রেখে বাড়িটার নাম চন্দ্রকানন। আরশেদ সাহেবের 3 ছেলে 1 মেয়ে। তার বড় ছেলে রাইসুল দেওয়ান, মেঝো ছেলে রাশিদ দেওয়ান আর ছোট ছেলে রাহিয়ান দেওয়ান। আরশেদ দেওয়ানের একমাত্র মেয়ে তনয়া দেওয়ান আজ থেকে বছর 18 আগে রোড অ্যাক্সিডেন্টে স্বামী সমেত মারা যান। একমাত্র আদরের মেয়ের আর জামাইয়ের মৃত্যুর পর বৃদ্ধ শোক সামলাতে পারেননি। পরের বছরই হার্ট অ্যাটাকে মারা যান তিনি। সেই থেকে পারিবারিক ব্যবসা আরশেদ সাহেবের 2 ছেলে সামলাচ্ছে। রাইসুল দেওয়ান বড় ছেলে ঈশান আরশাদ এ বাড়ির সবার নয়নের মণি, বিশেষত মা চাচিদের। সেই আজকে মূলত তার হবু বউ সমেত বাড়িতে আসবে। সবাই তার আসার আনন্দে আয়োজনে ব্যস্ত। রাইসুল দেওয়ানের কন্যা নিশিতা সবে ভার্সিটি থেকে ফিরে এত আয়োজনে অবাক হয়ে গেল। মেঝো চাচি রিক্তা দেওয়ানকে দেখে জিজ্ঞেস করলো, মেঝমা, কি হচ্ছে বলো তো? ওমা, জানিস না? কি জানবো? তোর ভাবি আসছে। ভাবিকে? আপা, নিশিকে জানাওনি? রাহিলা দেওয়ান কুশনের কাপড় নিয়ে সিঁড়ি দিয়ে নামছিলেন। না তাকিয়ে জবাব দিলেন, ঈশান তো অনেক রাতে জানিয়েছে, সকালে নিশিত ভোরে বেরিয়ে গেছে, ওকে জানানোর সময় পায়নি। নিশি স্তম্ভিত হয়ে তাকিয়ে আছে। বিষয়টা বুঝতে পেরে খুশিতে কথা বলতে পারছে না। মা, ভাইয়া বউ নিয়ে আসছে। হ্যাঁ রে, তোর হবু ভাবি নাকি পরীর মতো সুন্দর। মাশাআল্লাহ। নুরিরা জানে মা? মেয়ের মুখের দিকে তাকিয়ে হেসে জবাব দেয়, সবাই জানে, তুই বাদে। ওরা দেখ ওপরে গোছগাছ করছে।
নিশি আর 1 সেকেন্ড অপেক্ষা করে না, দৌড়াতে দৌড়াতে উপরে উঠে নুরির নাম ধরে ডাকতে ডাকতে। নুরি এবারের মেঝো কর্তার বড় মেয়ে, নিশির থেকে বছর 2 ছোট। অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করে, 2 বোন বন্ধুই বলা যায়। ওপরে বাড়ির সব বাচ্চারা এসে ভিড় জমিয়েছে নুরির ঘরে। নুরির যমজ ভাই নয়ন, তাদের ছোট চাচার 2 মেয়ে, ছেলে সাবই। তারা তাদের ভাবিকে কিভাবে আমন্ত্রণ জানাবে সেই প্ল্যানে ব্যস্ত। নিশিকে দেখেই সবাই চিৎকার করে জানাতে লাগলো। নিশি এক প্রকার উঠে এসে জড়িয়ে ধরে বসলো নুরিকে। অবশেষে বাড়িতে একটা বিয়ে হবে। বল নুরি, তাও আবার ভাইয়ার বিয়ে। বিশ্বাস করতে পারছি না। নুরিও সাথে সাথে লাফিয়ে উঠল। বিশ্বাস কর আপু, বড় মা বলার পর থেকেই আমি তোর আসার অপেক্ষায় ছিলাম। ইস, তিতিরটা পরীক্ষা, ও মিস করবে সবটা। বাড়ির ছেলে মেয়েদের উচ্চ কণ্ঠের উচ্ছ্বাস ওপর থেকে ভেসে আসছে। বাড়ির গিন্নিরা শুনলে পেল সেই উচ্ছ্বাস। সত্যি তো, এ বাড়িতে বহু বছর কোনো উৎসব সেভাবে পালন করা হয় না। বড় আপা, মা কখন ফিরেছে বলো তো? তার আদরের বড় নাতি নাত বউ নিয়ে আসবে, অথচ তারই হুদিস নেই। ছোট জায়ের কথায় সাথে সাথে উঠে গিয়ে ফোন লাগালো কাউকে। মিনিট খানেক পর ফিরে এসে খবর দিলেন মেঝো কর্তা রাশেদ দেওয়ান আনতে গেছেন তাদের মাকে। মিনিট 10 লাগবে বাড়িতে ঢুকতে। চন্ডা দেওয়ান মাসে একবার তাদের অনাথ আশ্রম বৃদ্ধাশ্রমগুলোতে সময় কাটাতে কয়েকদিনের জন্য যান। সেখান থেকে আসার কথা আজকে। মিনিট 10 বাদে গাড়ির শব্দে গিন্নিরা এগিয়ে গেল রাস্তায়। শাশুড়িকে ধরে নিয়ে এসে বসালেন ড্রয়িং রুমে। মা, নাতির তো নাত বউ নিয়ে আসছে। ছেলের বউদের উচ্ছ্বাসে বোধহয় একটু বিরক্তই হলো বৃদ্ধা, কিছু বললেন না। একা লাঠিতে ভর দিয়ে উঠে দাঁড়ালেন। আমার ঘরে গরম পানি দিয়ে যাও বড় বউ, আর আমি একটু শুব, কেউ ডাকবে না এখন। শাশুড়ি এতে গম্ভীর রূপ তারা দেখে অভ্যস্ত নন কখনো। কি হয়েছে বুঝতে পারলেন না কেউ। বাবা, আলো জ্বলে চালাও, ওই গলিটার পেছনে 2.5 বছরের মেয়ের আধো আধো কণ্ঠে বেশ খুশি হন হেলাল সাহেব। মেয়েটা মাশাল্লাহ পরী তার, আল্লাহ তাকে একটা পরী দিয়েছে। পাশে সহধর্মিনী হাসি মুখে তার পরীটাকে কোলে করে বসে আছে। বাবা জ্বলে চালাও, বাবা জ্বলে বললাম তো। মেয়েটা তার চিৎকার করে আবদার করে, ঠোঁট উল্টায় অভিমানে। বাবা কেন তার সামনের গাড়িটাকে হারাতে পারছে না। হেলাল সাহেব তবুও জোরে চালান না, বরং গাড়ি কিনারা ঘেঁষে চালাতে থাকেন। হঠাৎ হেলাল, সামনে। স্ত্রীর কথা শেষ হয় না, বলার প্রয়োজনও ছিল না। হেলাল সাহেব নিজেও দেখছেন সবেগে একটা ট্রাক ধেয়ে আসছে তাদের দিকে। গাড়ির চালক নিশ্চিত নেশা করেছে। হেলাল সাহেব নিজের গাড়ি সরিয়ে আনতে পারে না, বিকট আওয়াজে ধমকে যায় আশপাশ। হেলাল সাহেবের চোখ বুজে আসছে। সামনে 1 হাত দূরে নিথর হয়ে পড়ে আছে তার প্রাণের সহধর্মিনী। ছুঁতে পারছেন হাতখানা, কোনো শব্দ করছেন না কেন। তার পরীটা কোথায়? আলতো হাতে মিনমিন করে ডাকে। তনয়া। বাকি আর কিছু বলতে পারেন না তিনি, চোখ বুঝছেন হেলাল সাহেব। বাবা! বিছানায় চমকে উঠে বসলো তিতির। ঘেমে নিয়ে একাকার মেয়েটা। উঠে বসতে আশেপাশে তাকিয়ে বুঝতে পারল হোস্টেলের রুমে আছে সে। আবার সেই দুঃস্বপ্নে ঘুম ভাঙল তার। চোখ মুখ মুছল, বুঝলো ঘুমের মধ্যেও কাঁদছিল। বিছানা ছেড়ে উঠে চোখ মুখে পানি দিয়ে আয়নার সামনে দাঁড়ায়। চোখ মুখ ফুলে আছে। এই 20 বছরের জীবনে এই একই স্বপ্ন সে বহুবার দেখেছে। সামনে খুব তীব্র আলো, সেখানে হারিয়ে যাচ্ছে তার বাবা মা। প্রতিবারই এই বাবা বলে চিৎকার করতে করতে ঘুম ভাঙে তার। তিতিরের চোখের পানি টলমল করতে থাকে। বাবা মার চেহারা তার মনে পড়ে না, ছবি দেখে যতটুকু মনে গেঁথেছে আর কি। চোখ মুখ মুছে পড়ার টেবিলে বসে। বাড়ির জন্য মন খারাপ করছে। বাড়িতে নাকি কিসের অনুষ্ঠান, মামারা মামিরা ভাই বোন সবাই ফোনের ওপর ফোন। সেও তো যেতে চায়, কিন্তু পরীক্ষাটা এমন সময়ে কিছুতেই বাড়িতে যেতে পারছে না সে। বই খুলে পড়ায় মন দেওয়ার চেষ্টা করে, না বসছে না। বই বন্ধ করে হোস্টেলের ছাদে চলে আসে। আজ মনটা দারুণ খারাপ থাকবে সারাটা দিন। মিনুটাও বাসায় গেছে ছুটিতে, ও থাকলে তাও এত খারাপ লাগতেই দিত না। আলতো হাতে চুলগুলো খোপা করে নেয়, রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ায়। ঠান্ডা বাতাস বইছে, কোমর ছোঁয়া সিল্কি চুল খুলে পিঠ ছড়িয়ে যায়। এক হাতে কানে গুজে আকাশের দিকে তাকিয়ে থাকে। মেয়েটা কি জানে তাকে আজ কতটা স্নিগ্ধ লাগছে?
সে কি জানে তার ওই এলো চুলগুলো যখন দমকা বাতাসে ওর চোখ মুখ ছুঁয়ে যায় তখন একটু দূরেই একটা মানুষ ওর ওই চুলগুলোকে কি পরিমাণ হিংসে করে। সে যখন চুলগুলো আলতো হাতে কানে গুজে দেয় ওই পাশের মানুষটার কি নিদারুণ ইচ্ছা করে মেয়েটাকে ছুঁয়ে দিতে। এই যে সে নিশ্চয়ই ঘুমিয়ে নয়তো কেঁদে কেটে ছাদে এসেছে, ফর্সা সাদা ফুলো ফুলো চোখ মুখ নিয়ে গাল ফুলিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে, অথচ আরেকটা মানুষের হৃদয় থমকে গেছে। এই তো মেয়েটার নাকের পাটা ফুলোচ্ছে, ঠোঁট তীর তীর করে কাঁপছে, কেঁদে ফেলতে চাচ্ছে মেয়েটা। মানুষটার তো ইচ্ছে করছে আলতো হাতে চোখটা মুছিয়ে বুকের মধ্যে বন্দি করতে মেয়েটাকে। তিতির পিছন পাশ ফেরার আগেই মানুষটা আড়াল হয়। তিতির ওড়নাটা ভালোভাবে গায়ে জড়িয়ে নেমে আসে ছাদ থেকে। দিনের আলো নিভেছে অনেক আগেই। দেওয়ান বাড়ির আশেপাশে আজ প্রতিদিনের থেকে বেশি আলো ঝলমল করছে। এই অসময়েও বাড়ির সব কর্তা ছেলেমেয়েরা আজ যার যার কর্মস্থল থেকে নিরে ফিরে এসেছে। বাড়ির গিন্নিরা সারাটা দিন নানা আয়োজনে ব্যস্ত ছিলেন। চন্দ্রকানন আজ বাড়ির বড় ছেলের আগমনের অপেক্ষায় পথ চেয়ে বসে। কারোর অপেক্ষা যেন ফুরোচ্ছেই না। ভাই বোনগুলো এতদিন বড় ভাই আসবে, সাথে তাদের নতুন ভাবিকে সাথে নিয়ে হইচই করে বাড়ি মাথায় তুলছে। ভাই বোনগুলো এতদিন পর বড় ভাই আসবে, সাথে তাদের নতুন হবু ভাবিকে সাথে নিয়ে হইচই করে বাড়ি মাথায় তুলছে। কর্তারাও তাই কাজকর্মের ব্যস্ততাকে বুড়ো আঙুল দেখিয়ে বাসায় এসে বসে রয়েছেন। 3 ভাই মিলে শ্বশুর হওয়ার জন্য কেমন হতে হবে এই নিয়ে মশকরায় মেতেছেন। তবে এই অতি আনন্দের মাঝেও নেই শুধু 2 জন, চন্দ্রা দেওয়ান আর তিতির। তিতির হোস্টেল থেকে আসতে পারেনি, আর এদিকে চন্দ্রা দেওয়ান সকালে সেই যে এসেছে, ঘর থেকেও বের হননি তিনি। বয়স হওয়াতে তার ঘর নিচতলাতে, তবে বরাবরই খাওয়ার টেবিলে সবার সাথে আহার করেন তিনি। এটা তার গোটা জীবনের নিয়ম, নড়চড় হতে দেখেনি কেউ সজ্ঞানে। তবে আজ তার ব্যতিক্রম। সারাদিন খাবার বা কোনো প্রয়োজনে সে একবারও ঘরের বাহিরে আসলেন না, আর না তো কেউ ঘরে গেলে ভালো মতো কথা বললেন। এ নিয়ে সবারই চিন্তা আছেই, তবে তিনি স্পষ্ট বলে দিয়েছেন তিনি সুস্থ আছেন, তার কিচ্ছু হয়নি। সামান্য বিষয় নিয়ে মাতামাতি না করে জানিয়ে সবাই ব্যস্ত ছিলেন সেটাই মন দিতে। সবাই এক প্রকার অনিচ্ছা সত্ত্বেও আর ওনাকে ডাকাডাকি করেননি। আগামীকাল ইংরেজি পরীক্ষা। তিতির সেই দুপুরের খাবার খেয়েই পড়ার টেবিলে বসেছে। টানা পড়ে এখন কোমর পিঠ ব্যথা করছে। টেবিল ছেড়ে উঠে ফোন চার্জ থেকে খুলে চালু করে। বাড়ি থেকে অসংখ্য কল। 3 মামা, বড় মামুনি, নিশি আপু, নুরি আপু, তাছাড়া নানু আপুর ফোন তো আছেই। একে একে সবার সাথে কথা বলা শেষ করে সর্বশেষ ডায়াল করলেন চন্দ্রা দেওয়ানের নাম্বারে। তার নানু আপু যে এত সহজে ফোন রাখবে না তা সে খুব ভালো করে জানে। কয়েকবার রিং হতেই ফোন রিসিভ হলো। ওপাশ থেকে দারুণ গম্ভীর গলা শুনেই তিতির একটু হতচকিত হলো। স্বাভাবিক গলায় জিজ্ঞেস করলো, নানু আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ নানু, কেমন আছো তুমি? আমি ভালো আছি নানু আপু। তোমার কি শরীর খারাপ? কণ্ঠ এমন শোনাচ্ছে কেন তোমার? চন্দ্রা দেওয়ান চুপ করে থাকে কিছুক্ষণ, দম নিয়ে বলে, আমার কিছু হয়নি নানু। তুমি বাসায় আসলে না আজকে? সবাই কতবার তোমাকে আসতে বললো, তুমি ছাড়া বাসা কেন কিছু হয়? ভালো লাগে কারো? তিতির এপাশ থেকে মুচকি হাসে। সে বোঝে তার নানু আপুর মন খারাপের কারণ। সে তো তার নয়নের মণি, শুধু তার নয়, গোটা দেওয়ান পরিবারের নয়নের মণি সে। মামারা, মামনিরা, ভাই বোনেরা পাগলের মতো ভালোবাসে তাকে। বাবা মানে 1 সেকেন্ডের জন্য বুঝতে দেয় না কেউ। নানুকে আশ্বাস দিয়ে বলে, আমার আর 4টা পরীক্ষা বাদ আছে নানু আপু, শেষ হলেই আমি সেদিনই বাড়ি ফিরবো। তুমি আবার আমার ভাগের সব খেয়ে শেষ করে রেখো না। দাঁত নেই একটাও, তাও তো আমার ভাগের জিনিস তোমার চাই চাই। চন্দ্রা দেওয়ান অন্য সময় হলে নিজেও নাতনির সাথে ঠাট্টা মশকরার মজলিস জমিয়ে ফেলতেন। আজ তা করলেন না, বরং শান্ত গলায় বললেন, তাড়াতাড়ি ফিরো নানু, তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে। তিতিরের মন খারাপ হয়ে যায়। নানুর গলা আজ দারুণ অসহায় শোনাচ্ছে। ফোন রেখে বারান্দায় এসে দাঁড়ায়। আকাশে তারা ঝলমল করছে। ইয়া বড় একটা চাঁদ দেখা যাচ্ছে। আজ কি পূর্ণিমা হবে হয়তো। রুষা, কোথায় তুমি?
আজ সকালে বেরোবার কথা ছিল, এখন সন্ধ্যা 7টা। আমি এত কাহিনী পছন্দ করি না। বাসায় না জানালে আমি এত কিছু মোটেও টলারেট করতাম না। ফোনের ওপাশ থেকে জবাব আসে না। রুষা চুপ করে আছে। মেয়েটার এই এক সমস্যা, ধমক দিলে এমন চুপ করে থাকে, ঈশান বিরক্ত হয়। আর ইউ দেয়ার রুষা, চুপ করে আছো কেন? ঈশান, আমি যেতে পারবো না। মা বাড়ি থেকে কল করেছিলেন, বাবার শরীরটা ভালো না, আমাকে বাড়িতে রওনা দিতে হবে। ভাইয়া নিতে আসছে, তোমাকে বলার সাহস পাচ্ছিলাম না। হোয়াট ননসেন্স! সাহস পাচ্ছিলে না মানে কি রুষা? এই তো তুমি রেগে যাচ্ছ, এইটার জন্যই। ঈশান এবার সত্যি রেগে যায়। হুম, আমি আমার সাথে না যাওয়ার জন্য রাগ করছি না। আমাকে ভরসা করে সমস্যাটার কথা না বলার জন্য রাগ করছি। তোমার ভাইকে আসতে হতো না, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিতাম। ইটস ওকে, সাবধানে যেও। ঈশান ফোন ছুঁড়ে দেয় বিছানার দিকে। মেজাজ খারাপ হচ্ছে তার। বাড়িতে সবাই আশা করে বসে আছে, সবার মনটা খারাপ হবে। এসব কারণেই সে এসব সম্পর্কে বিয়ে শাদী অপছন্দ করত সে। রুষার সাথে সম্পর্কটা টক্সিক একটা সম্পর্ক। দোষ তার নাকি মেয়েটার বুঝে উঠতে পারে না, যদিও বারবারই সে দোষ নিজেকেই দেয়। সম্পর্কে জড়ানোটা তার সিদ্ধান্ত একদমই ছিল না। বলা যায় রুষার পাগলামির জন্য সম্পর্কে জড়ানো। বরাবরই নিজের গুড লুক, আলফা ক্যারেক্টার এর জন্য কলেজ ভার্সিটি সব মেয়েদের হার্টথ্রোব ছিল ঈশান আরশাদ দেওয়ান। রুষা মেয়েটাও তার ব্যাচমেট, সুন্দরী, বুদ্ধিমতী, মেধাবী একটা মেয়ে। রুষা সে একই স্টাডি গ্রুপে ছিল। রুষাই প্রথম দিন থেকে পাগল ছিল ঈশানের জন্য, আর বাকি 5টা মেয়ের মতোই। তবে মেয়েটা যথেষ্ট ভদ্র, মার্জিত হওয়া বলা বাহুল্য, তার প্রতি ঈশানের একটু সফট কর্নার ছিল। তবে সম্পর্ক, ভালোবাসা এসব তার কখনো মনে আসেনি বোধহয়। তবে রুষাকে একটা বাজে পরিস্থিতি থেকে বাঁচাতে তাদের সম্পর্কের একটা নাম দেওয়া। ভেবেছিল ঝামেলা শেষ হলে রুষাও বুঝে যাবে ঈশানের মনে ভালোবাসা নেই, বা শুধু পরিস্থিতিতে পড়ে কাপল হওয়া, তখন ঠিক হয়ে যাবে সবটা। তবে সেটা হয়নি। আর রুষাই ছাড়েনি তাকে কখনো। একটা সময় পর ভালোবাসা তৈরি হয়ে গেছে বোধহয়, নাকি হয়নি সে আজও বুঝে ওঠে না। তবে আর 10টা সম্পর্কের মতো বোধহয় ফিল করেনি ঈশান। সুযোগ পায়নি হয়তো, নাকি সুযোগ নিজেই দেয়নি, সেটা জানে না। সম্পর্কটা ধরেও রেখেছে বোধহয় রুষাই। সে ছিল কিনা এই সম্পর্কে আর বাকি প্রেমিকদের মতো আজও হাতড়ে খুঁজে পায় না উত্তর। অনেকবার ভেবেছে ইতি ঘটাবে সম্পর্কের, কিন্তু স্পষ্টই বুঝতে পারত রুষা তাকে পাগলের মতো ভালোবাসে। আর হুট করে হার্ট করা ঈশানের ক্যারেক্টারের সাথে যায় না কখনো। তবে সে ছেড়ে গেলেও বোধহয় চিট করেছে কথাটা ঠিক খাটত না তাদের মধ্যে। সারা রাত জেগে ফোনে রোমান্টিক কথা বলা, কাজ কামাই করে ডেটে যাওয়া, আগামী 100 বছরের সাংসারিক পরিকল্পনা করা, বাচ্চা কাচ্চা নাম ঠিক করা, শাড়ি পাঞ্জাবি পরে কাপল হয়ে হেঁটে বেড়ানো কাপলদের এসব কাহিনী কখনো হতো না তাদের মধ্যে। তবে রুষাই সম্পর্কের একটা নাম ঠিক করে গেছিল তার সাথে, এই অবধি। তাছাড়া মেয়েটা সত্যি বলতে ভালো। বর্তমানে বিয়ের চাপও রুষারই দেওয়া। চাপ না ঠিক, হয়তো অনুরোধ, আবদার, মেয়েটার ভালোবাসার আবদার। এটা নিয়েও ভেবে ভেবে মাথার চুল সাদা করার দশা ঈশানের। হুট করে বিয়ের চাপ দিচ্ছিল রুষা। যতই সে বাহানা দিই, যেভাবেই হোক একটা নাম দেওয়া ছিল এই সম্পর্কে। তার কিছু না যেতে আসতে পারে। এত কিছুর পর পার্মানেন্ট নাম না দিলে নিশ্চয়ই রুষাকে অসম্মানিত করা হবে। তাছাড়া পরিবার থেকে বিয়ের চাপ, মা দিদার নিত্যদিনের। নিজের বিবেকেও বলছিল 4 বছর মেয়েটা কোনো এক্সপেকটেশন না রেখে থেকে গেছে। হালাল একটা সম্পর্কে বাদলে ক্ষতি নেই তো। আর তাছাড়া মেয়েটা চলে গেলে এখন ঈশানও বোধহয় কষ্ট পাবে কি? দেবদাস হওয়া তার সাথে যাবে না, তবে ইগো যেমন হার্ট হবে, কোথাও না কোথাও ব্যথা একটু হবে হয়তো। ঈশান গা এলিয়ে দেয় সোফায়, ফোন হাতে নেয়। বাড়িতে জানানো দরকার। আজ রাতে আর রওনা দিতে ইচ্ছে হচ্ছে না। এত দূর ড্রাইভ করতে ক্লান্ত লাগছে। পর মুহূর্তে কিছু একটা ভেবে উঠে বসে। সব প্যাকিং করাই ছিল। গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়ে বাড়ির সবার। মজা নষ্ট করার কোনো মানেই হয় না। অপেক্ষার একটা মূল্য আছে। তিতির অনেকক্ষণ হলো হেঁটে হেঁটে পায়চারি করেছিল। সমস্যাটা হলো তার রুমে কয়েল শেষ হয়ে গেছে। প্রচুর মশা, সে মশারি টাঙিয়ে ঘুমাতে পারে না। এদিকে রুমে কয়েল শেষ।
এই মুহূর্তে তার মোটেই বাইরে যেতে মন চাচ্ছে না একা একা, কিন্তু পরিস্থিতি দেখে বুঝলো রাতে ঘুমের দফারফা হবে, এখন আলসেমি ভেঙে না বের হলো। আলনা থেকে ওনাটা মাথায় পেঁচিয়ে ফোন আর টাকা হাতে বের হয় সে। রাস্তার কিনারা ধরে হাঁটতে শুরু করে। দোকান এখান থেকে 10 মিনিটের পথ। গুনগুন করে গান গাইতে গাইতে হেঁটে যাচ্ছে তিতির। হঠাৎ পেছন থেকে একটা ডাকে পা থামল তার। খুব পরিচিত কণ্ঠস্বর। চমকে পেছন ফিরল। রাহাত ভাইয়া। মানুষটা হাসি মুখে এগিয়ে এলো। সাদা টি শার্ট, প্যান্টের পকেটে হাত গুজে তিতিরের পাশে এসে দাঁড়িয়ে বলল, চলো হাঁটতে হাঁটতে কথা বলি। সামনের দোকানে যাচ্ছিলে তো? তিতির মাথা নাড়ে। হাঁটতে থাকে দুজন। রাহাতই আগে প্রশ্ন করে, পরীক্ষা কেমন দিচ্ছ? তিতির এক হাতে মাথার ওড়নাটা আরেকটু টেনে আনে। নরম গলায় বলে, জি ভালো ভাইয়া। কাল তো ইংরেজি পরীক্ষা না? তিতির মাথা নেড়ে হ্যাঁ জানায়। বাকি রাস্তা কেউ আর কোনো কথা বলে না। রাহাত আর চোখে তাকায় তিতিরের দিকে। রাস্তার নিয়ন আলো আছড়ে পড়ছে মেয়েটার মুখে। কি দারুণ দেখাচ্ছে। দোকান থেকে কয়েল কিনে তিতির রাহাতের দিকে তাকায়। জিজ্ঞেস করে, আপনি এখন ফিরবেন? হ্যাঁ চলো। রাহাত তিতিরের সাথেই আবার ফিরতে থাকে। সে খানিকটা অবাকই হয়। রাহাতও তো নিশ্চয়ই কিছু কিনতে এসেছিল, কই কিনল না তো। কিন্তু জিজ্ঞেস করা হয়ে ওঠে না। রাহাত তার 8-9 বছরের বড়। তার ভার্সিটিরও সিনিয়র ছিল। বর্তমানে তার হোস্টেলের পাশের ফ্ল্যাটে ভাড়া থাকেন নিজের মা আর ছোট বোনকে নিয়ে। রাহাত তাদের হোস্টেলের 1ম তলা থেকে 13 তলা অবধি মোটামুটি সব মেয়েদের ক্রাশ। রাহাতের অবশ্য তা নিয়ে মাথা ব্যথা মোটেও নেই। কখনো কোনো মেয়েকে পাত্তা দিতেও কেউ দেখেনি। তবে তিতির বেশ অবাক হয় যখন হরহামেশাই রাহাত ভাই তার খোঁজ খবর রাখে। এই যেমন আজ রাতের বিষয়টা, তিতির হালকা হলেও বুঝতে পারছে রাহাত ভাই হয়তো তার জন্যই বেরিয়েছে। আবার কাকতালীয় হতে পারে বইকি। তার প্রতি রাহাত ভাইয়ের আলাদা কিছু অবশ্য হোস্টেলের বাকি মেয়েদেরও নজর এড়ায় না। তিতির অবশ্য এত গভীরে কখনো ভাবেনি, ভাবার ইচ্ছাও হয়নি আর কি। কেন হয়নি এটাও জানে না সে। মিনুটা দিনের মধ্যে সবার ঘ্যান ঘ্যান করে এটা নিয়ে। সে নিজেও ভাবতে চেয়েছে হয়তো। তিতির হোস্টেলের সামনে চলে এসেছে ইতোমধ্যেই। ভাইয়া আসি তাহলে। রাহাত মাথা নাড়ে। যাও, বেশি রাত জাগার দরকার। আর একা একা মাঝরাতে সাডে ওঠারও দরকার নেই। তিতির চমকে তাকায়। আপনি জানলেন কি করে? রাহাত উত্তর দেয় না। হালকা হেসে পকেট 2 হাতে রেখে হাঁটা দেয় তার ফ্ল্যাটের দিকে। রাত্রির 11:15। দিয়ানবাড়ির আলো আজ এখনও নেভেনি। ছোটরা ক্লান্ত হয়ে এদিক ওদিক শুয়ে পড়েছে নিশির রুমে। শুধু নিশি, নুরি আর নয়ন জেগে আছে এখনও। ওদিকে বাড়ির বড়রা সকলেই অপেক্ষা করে আছেন ঈশানের ফেরার। ঈশান সন্ধ্যা রাতে কল করে জানিয়েছে একটা কাজে আটকে গেছিল। এর কারণে রওনা দিতে দেরি হয়েছে। এও বলেছে বাড়ির সবাই যেন ঘুমিয়ে পড়ে। আসতে বেশ রাত হবে। কষ্ট করে এত রাত জাগার কোনো দরকার নেই। বাড়ির কেউ সেটা শুনলে তবে তো। বাড়ির বড় ছেলের বউ আসবে আর এতটুকু অপেক্ষা তারা করবে না? এটা হয় নাকি? টেলিভিশনে সাউন্ড একটু কমিয়ে রাইসুল সাহেব স্ত্রীর দিকে তাকালেন। তার স্ত্রী রাহিলা দেওয়ান তখন পাশের সোফায় বসেছিলেন। গিন্নি শুনছো? ঈশানকে একটা ফোন করো। কত দূর আসলো ওরা জিজ্ঞেস করো, আর আমাকে 1 কাপ চা দাও। রাহেলা উঠার আগেই বাড়ির ছোট বউ রিনা উঠে এগিয়ে গেল রান্নাঘরের দিকে। আপা, ভাইজানকে আমি চা দিচ্ছি, তুমি বড় আব্বাকে কল দাও। ফোন কেটে সোফায় স্বামীর পাশে বসলেন রাহেলা। রাইসুল সাহেব চায়ের কাপ টেবিলে নামিয়ে স্ত্রীর দিকে তাকালেন। ঈশান বলল আরও আধা ঘন্টা লাগবে, আমরা যেন শুয়ে পড়ি সবাই। বৌমা নাকি আসছে না ওর সাথে। রাহেলা দেওয়ানের কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। রাহিয়ান সাহেব বললেন, আসছে না মানে? ও যে বললো বৌমাকে নিয়ে আসবে। রাহেলা দেওয়ান সবার মুখ পরক করলেন একবার। তারপর ধীর গলায় রুষার না আসার কারণ সবাইকে জানালেন। না না, ঠিকই আছে, ঠিকই আছে। তাই তো, আসতো তাহলে বৌমা আসতে পারবে না? কীভাবেই বা আসতো? না না, বাবার কাছে গিয়েই ভালো করেছো। আমাদের সাথে তো ইনশাল্লাহ ধীরে সুস্থ দেখা করা যাবে। কিন্তু ঈশানের তো উচিত ছিল মেয়েটাকে পৌঁছে দিয়ে আসা, একটু বৌমার বাবার খোঁজ নিয়ে আসা। কি যে করে ছেলেটা। রাইসুল সাহেব কথাটা বলতে বলতে উঠে দাঁড়ালেন। আবার সবার দিকে একবার তাকিয়ে বললেন,
শুয়ে পড়ো তোমরা। ঈশান ফিরতে ফিরতে আরও রাত হয়ে যাবে, সকালে কথা বলে নিও। এখন তোমাদের জেগে থাকতে দেখলেই ও বরং রেগে যাবে। রাসেল সাহেবের কথায় মাথা নাড়ল সকলে, যে যার মতো রুমে গেল সবার। রাহেলা দেওয়ান গেলেন না, উনি বসে রইলেন সোফায়, টিভির দিকে তাকিয়ে। ছেলের আসতে দেরি হবে বলে সে ঘুমিয়ে পড়বে? এটা তো হয় না। ঈশানের গাড়ি এসে দেওয়ান বাড়ির সামনে থামলো রাত 2:30টায়। রাহেলা দেওয়ানের চোখ একটু আগেই প্রায় লেগে এসেছিল। কলিং বেল বাজাতেই ছুটে এলেন খুলে দেওয়ার জন্য। দরজা খুলতেই ছেলেকে জড়িয়ে ধরলেন। মা, তুমি এখনো ঘুমাওনি? রাহেলা বেগম চোখ মুছলেন, ছেলের মুখে হাত বুলিয়ে হাত ধরে টেনে ভেতরে নিয়ে এলেন। তুই আসবি বলেছিস আর আমি পড়ে পড়ে ঘুমোবো? অপেক্ষা করব না? এটা কখনো হয়েছে? ঈশান জানতো এমনটাই হবে। আজ কতগুলো দিন পর মাকে দেখছে সে। কতদিন তোমার হাতের রান্না খাই না বলো তো মা? খেতে দাও আগে, বাকি কথা পরে হবে। তুই হাত মুখ ধুয়ে নে, তোর রুম গোছানোই আছে। যা রুমে যা, আমি খাবার গরম করছি, ওপরে নিয়ে আসবো খাবার। ঈশান মাথা নেড়ে না করে মাকে। হুম, আমি আসছি নিচে। রাহেলা দেওয়ান রান্নাঘরের দিকে গেলে ঈশান নিজের রুমে চলে আসে। প্রায় 2 বছর বাড়িতে আসা হয় না। রুমে ঢুকেই মুচকি হাসল সে। বরাবরের মতো তার রুম গোছানো, যেমনটা সে রেখে গিয়েছিল। সে না থাকলেও তার মাঝে সবসময় তার রুম গুছিয়ে রাখবে তা সে ভালো মতো জানে। তিতির গভীর ঘুমে মগ্ন, তবে কিছু একটা স্বপ্নে দেখে বারবার কেঁপে উঠছে। জানালা খোলা, বাইরের বাতাসে পর্দা উঠছে এলোমেলোভাবে, সাথে খুলে রাখা চুলগুলো মুখের উপর এসে পড়ছে বারবার। হঠাৎ ঘুম ভেঙে গেল তার, চোখ পিটপিট করে তাকালো। ঘেমে গেছে, বাজে স্বপ্ন দেখছিল বরাবরের মতো। হাত বাড়িয়ে ফোন হাতে নিয়ে সময় দেখল, রাত 3টা বাজে। রাতে প্রায় রোজ ঠিক এই সময়টাতেই বাজে স্বপ্ন দেখে বিচ্ছিরি অবস্থা হয় তার। অথচ আজ সেরকম হওয়ার আগেই ঘুম ভেঙে গেল। উঠে বিছানায় বসল সে। কারণটা টের পেল, কারো খালি গলায় গানের আওয়াজ ভেসে আসছে খুব কাছ থেকে। এই শব্দ কানে যাওয়াতে অবচেতন মনে ঘুম ভেঙে গিয়েছে। যেই গাক, তার প্রতি দারুণ কৃতজ্ঞতা বোধ করল তিতির। রোজ রাতে এমন সময় গাইলে মন্দ হয় না নিহাত। বারান্দার দিকে উঠে আসলো, শব্দ পাশের কোনো ফ্ল্যাট থেকে আসছে। খোলা চুলে পর্দা ঠেলে বারান্দায় এসে তাকালো আশেপাশে। কোথাও কাউকে দেখা গেল না এখন। গানটাও থেমে গেছে এতক্ষণে। বাতাসের ঝাপটায় চোখ মুখ কুঁচকে আসছে তার। দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকালো সে। খোদার কাছে অভিযোগ জানানোর মতো কিছু নেই তার। বাবা মাকে কেড়ে নিলেও সে অভাব তসর মামা মামি পরিবারের কখনো বুঝতে দেয়নি। তবুও মাঝে মধ্যে দারুণ অভিযোগ করতে ইচ্ছে হয়। কেন? এই যেমন এখন ইচ্ছে হচ্ছে। গিটার বিছানার উপর রেখে বারান্দার দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে রইল রাহাত। তার রুম অন্ধকার, আশপাশও অন্ধকার, তবে চাঁদের আলোয় পাশের 2 হাত দূরে বারান্দায় দাঁড়ানো মেয়েটাকে দারুণ মায়াবী লাগছে। মিনুর কাছে সেদিনই শুনেছে রাতে তিতিরের রোজ রোজ দুঃস্বপ্ন দেখার কথা। আকাশ পাতাল ভেবেছে এ থেকে মেয়েটাকে শান্তি দেওয়া যায় কিভাবে। একবার তো ইচ্ছে হচ্ছিল সব জড়তা কাটিয়ে মেয়েটাকে ঘরের বউ করে আজই নিয়ে আসতে, বুকের মধ্যে চেপে ঘুম পাড়াবে। এই জীবনে কোনো দুঃস্বপ্ন আর মেয়েটাকে স্পর্শ করতে পারবে না। কিন্তু এখনই তো সেটা সম্ভব নয়। গান গাওয়ার প্ল্যান কাজ করবে কিনা জানতো না সে, তবে মনে হলো আর কাজও করলো। রাহাত মুচকি হাসলো। সামনের মেয়েটাকে হাত বাড়িয়ে ছুতে ইচ্ছে হচ্ছে খুব। বিড়বিড় করে বলল, নিয়ে আসবো পুরি, তোমাকে খুব তাড়াতাড়ি আমার কাছে। সকাল 11টা। ঈশানের সবে ঘুম ভাঙল। এত রাতে ঘুমানোর কারণে সকালে কেউ ডাকেনি তাকে। উদাম শরীর নিয়ে নেমে আসলো বিছানা থেকে। ফ্রেশ হয়ে বের হতেই দেখল মা এসে বিছানা গোছাচ্ছে। মা, আমি গোছাতাম। রাহেলা দেওয়ান হাসলো। আর কয়েকটা দিনই তো করব, তারপর আমার বৌমা আসলে সেই তো সব করবে নাকি? ঈশান পেছন থেকে মাকে জড়িয়ে ধরে। আচ্ছা মা, তোমার কাছে ভালোবাসা কি বলো তো? এ আবার কি কথা? ভালোবাসিস অথচ জানিস না ভালোবাসা কি? না, বলো তুমি। তোর কি মনে হয়
কি জানি, কখনো রিয়েলাইজ করিনি। সে কি? ঈশান জানে না সে মাকে কথাটা কেন জিজ্ঞেস করলো। পর মুহূর্তেই কথা ঘুরিয়ে বলল, চলো নিচে চলো, সবার সাথে দেখা করব। তোর দিদার সাথে আগে দেখা কর। কাল থেকে ওর বোধহয় শরীরটা খারাপ, রুম থেকে একবারও বের হয়নি। ঈশান ভ্রু কুঁচকে তাকালো। দিদার শরীর খারাপ, আমি যাচ্ছি, দেখা করে আসি। আর মা, ব্যাগে সবার জন্য গিফট আছে, তুমি একটু দিয়ে দিও। ঈশানের গায়ে টি শার্ট জড়িয়ে নেমে আসে নিচতলায়। এসেই আগে দিদার ঘরে ঢোকে। চন্দ্রা দেওয়ান বিছানায় হেলান দিয়ে বসে কিছু একটা পড়ছিলেন। ঈশান ঘরে ঢুকতেই মাথা তুলে তাকালেন তিনি। হালকা স্বরে বললেন, এসো। ঈশান খানিকটা অবাক হলো। এমনটা কখনো হয়নি এর আগে যে তার দিদা তাকে দেখে এতটা নিশ্চুপ থাকে। সে ওনার বড্ড আদরের। ঈশানকে দেখলেই চন্দ্রা দেওয়ান বাড়ি মাথায় তোলেন, ছোট মানুষের মতো দৌড়ে এসে জড়িয়ে ধরতে চান যেন। তাছাড়া দাদুভাই ছাড়া তিনি ঈশানকে এর আগে কখনো ডেকেছে বলে ওর তো মনে পড়ে না। ঈশান এগিয়ে গিয়ে দিদার পাশে চেয়ার টেনে বসলো। হাতখানা নিজের হাতের মধ্যে নিয়ে জিজ্ঞেস করলো, দিদা কেমন আছো তুমি? চন্দ্রা দেওয়ান এবার অনেকটা নির্বিকার, তবে হালকা হাসির রেশ বোধহয় আনতে চাইছিল জোর করে নিজের মুখে। ভালো আছি আমি। তোমার শরীর ভালো? হ্যাঁ, তুমি একবারও নাকি নিচে নামনি কাল থেকে। শরীর কি খারাপ লাগছে? লাগলেও বাকি। ঈশান বোঝে দিদার কিছুতে অভিমান হয়েছে। ধীর গলায় শুধোয়, কিছু হয়েছে দিদা? আমাকে বলো। তোমাকে কি বলবো দাদু ভাই, এই 2 বছরে একবার এসেছো তুমি আমার সাথে দেখা করতে? দিদা তুমি জানো আমি কত ঝামেলায় ছিলাম, কিভাবে আসতাম। চন্দ্রা দেওয়ান এবারও হাসলেন। থাক দাদু ভাই, এসব অজুহাত দেখিও না আমাকে তুমি। সবার সাথে দেখা করছো, যাও দেখা করো। কাল সবাই অনেক রাত অবধি অপেক্ষা করছে তোমার জন্য। আমাকে নিয়ে ভেবো না, আমি ঠিক আছি। এত জলদি আমার কিচ্ছু হবে না। অনেক দায়িত্ব পালন বাদ আছে আমার এখনো। ঈশান কিছু বলতে চাবে, আবার চন্দ্রা দেওয়ান তাকে চলে যাওয়ার তাড়া দিলেন। ঈশান উঠে চলে এলো। দিদার এমন রূপ এর আগে সে কখনো দেখেনি। বড্ড ভালোবাসে সে তার দিদাকে। এমন ব্যবহারের কারণও সে বুঝল না। বের হতে রাহিয়ান দেওয়ান এর 3 ছেলে মেয়ে কোথা থেকে এসে জাপটে ধরল একসাথে। ঈশান সব থেকে ছোট ভাইকে কোলে তুলে নিল। আমার চ্যাম্প কেমন আছে? রাহিয়ান সাহেবের সবচেয়ে ছোট ছেলে রাফি, 8 বছর বয়স। বাড়িরও সব থেকে ছোট সদস্য। ঈশানের দারুণ ভক্ত। ভালো আছি ভাইয়া, অনেক মিস করছি তোমাকে আমরা, জানো। আমি মিস করেছি আমার ভাইটাকে। আর আমাকে? পাশ থেকে রাহিয়ান সাহেবের বড় 2 মেয়ে গাল ফুলিয়ে উঠে বসল। রোশান আর রিশা, দুজন যমজ, ক্লাস 5-এ পড়ে। ঈশান হেসে আরেক হাতে জড়িয়ে নিল 2 ভাই বোনকে। খুব মিস করেছি তো। ও, আমরা বুঝি ফেলনা? ঈশান হেসে আরেক হাতে জড়িয়ে নিল 2 বোনকে। ঈশান নিচের বোনের গলা পেয়ে পিছন ফিরল। নিশি আর নুরি কোমরে হাত দিয়ে অভিমানী মুখে তাকিয়ে আছে। ঈশান এবার শব্দ করে হেসে ফেলল। আয় বড়ি, আমরা 2 বড়িকেও আমি খুব মিস করেছি। রাফিকে কোল থেকে নামিয়ে 2 হাতে নুরি আর নিশিকে জড়িয়ে ধরে ঈশান। নয়ন কোথায়? ওকে দেখছি না। সব কটা তো অভিযোগ জানালি, ভুলে গেছি। ওটা কোথায়? নয়ন ভাইয়ের আজ এক্সাম আছে, ফিরতে বিকাল হবে তো। একে একে বাড়ির সবাই চলে এলো ড্রয়িং রুমে। চাচিরা এক একজন যেন হারানো ছেলে ফিরে পেয়েছে, কেটে কেটে অস্থির। ঈশান তখন থেকে মানাচ্ছে সবাইকে। বাবা চাচাদের সাথে বলে চাকরি বিজনেস সব নিয়ে আলাপ করছে ঈশান। রাহেলা, তিতির মাকে একবার ফোন করো তো, ওর পরীক্ষা কেমন হলো শোনো। স্বামীর কথায় তাড়াহুড়ো করে সময় দেখলেন রাহেলা দেওয়ান। ইস, দেখ তো কাণ্ড। আমি ফোন হাতে করে সময় দেখছি, বারবার ওর পরীক্ষা কখন শেষ হবে। এই তোদের বিজনেসের আলাপে আমি সব ভুলে গেছি। রাহেলা দেওয়ান ব্যস্ত হয়ে তিতিরকে ফোন করে। 2 বার রিং হতেই ফোন তোলে তিতির। বড় মামুনি যে এখন কল করবে সেটা সে খুব ভালো করেই জানতো। হ্যালো, বড় মামুনি। মারে, পরীক্ষা কেমন হলো তোর? ভালো বড় মামুনি। আলহামদুলিল্লাহ। দেখিস দুপুরে
না, খাবো একটু পর। এখনো খাসনি মানে? খাবো বললাম তো। শোনো না বড় মা, আমি পরশু আসছি বাসায়। এক্সাম শেষ কালকেই আমার। আয় মা আয়, কতদিন দেখি না তোকে। বড় মা, গত মাসে ঘুরে এসেছি আমি বাড়ি থেকে। মায়ের কাছে সন্তানকে একদিনও না দেখে কি কাটে? মেয়ে আমাকে 1 মাসের হিসাব বোঝাচ্ছে। তিতির হেসে ওঠে। সে খুব ভালো করে জানে তার মামিরা তাকে কি পরিমাণ ভালোবাসে। ঠিক আছে, আমারই ভুল। আমি আসছি পরশু, কিন্তু এসে যেন বিরিয়ানি পাই। রাহেলা হাসে। সব হবে মা, তুই খালি বাড়ি আয় মা। শুনছো, তিতির পরশুদিন আসছে। রাহেলার কথায় সবার মুখে হাসি দেখা দিল। রাফি, রোশনি, রিশা লাফাতে লাগলো খুশিতে। তিতির ফোন রেখে বিছানায় গা এলিয়ে দিল। 3 দিন পর বাবা মায়ের মৃত্যুবার্ষিকী। ভাগ্যিস পরীক্ষাকাল শেষ হচ্ছে। ঈশান বিছানায় হেলান দিয়ে অফিসের কাজ করছিল ল্যাপটপে। একটু পরেই বের হবে। এতদিন পর আসে বন্ধুগুলো ফোন করে মাথা খাচ্ছে। ভাবি ভাবি করে মুখে ফেনা তুলে ফেলল। ভাবিকে না নেওয়ায় অজুহাতেও এরা আরও কিছুক্ষণ বিরক্ত করবে। সে সেটা খুব ভালো করেই জানে। ঈশান ল্যাপটপের স্ক্রিন থেকে মুখ তোলে, হাতড়ে বালিশের পাশ থেকে ফোনটা হাতে নেয়। আসার পর একবারও রুষার খোঁজ নেওয়া হয়নি। কালকের ঘটনার বিষয়টা মুখে না বললেও দারুণ বিরক্ত হয়েছে সে। সেই রাগ থেকেই আর ফোন নিতে ইচ্ছে হয়নি তার। ফোন চেক করে ঈশান অবাক হয়। একবারও রুষার ফোন বা মেসেজ আসেনি। এমনটা কখনো হয় না। মেয়েটাই সর্বক্ষণ কল বা মেসেজের ওপর থাকে। আজ তার ব্যতিক্রম হওয়ার কারণ কি? ঈশান চিন্তিত হয়। বাড়িতে কি বেশি সমস্যা মেয়েটার? সে নিজেই একবার ফোন করবে কি না ভাবতে লাগলো। 2 বার কল ডায়াল করেও কল দিল না কি মনে করে। ফোন হাতে বারান্দায় এসে দাঁড়ালো। নিচে রশনি, রিশা, রাফি তাদের পাশের বাসার ফ্রেন্ডগুলোর সাথে খেলছে। তার রুম আর পাশের রুমের বারান্দাটা তাদের বাগানের দিকে। বাগানটা দারুণ সাজানো গোছানো। হরেক রকমের ফুল ফলের গাছ এমনও আছে যার হয়তো নামই জানে না সে। এগুলো সব তার বোনেরা কোথা থেকে খুঁজে খুঁজে নিয়ে আসে। একটা সুইমিং পুল আছে সেখানে, পাশে দোলনা। সুইমিং পুলে এই মুহূর্তে পানি নেই। মনে পড়ল আজ রবিবার, আজকে সুইমিং পুল পরিষ্কার করা হয়। একটু দূরেই রহিম চাচা বাড়ির গাড়িগুলো ধুচ্ছে, আর রহমত মালি বাগানের আগাছা পরিষ্কার করছে। ঈশান পাশের বারান্দায় তাকালো। বারান্দা তো নয়, ছোটোখাটো একটা গাছের সমাহার। লতায় পাতার সাজানো বারান্দা। বারান্দায় একটা পাখির খাঁচা, ভেতরে একজোড়া টিয়া পাখি। একটা আরেকটার মাথায় খোঁচাখুচি করছে। রুমটায় কে থাকে? সত্যি তো বাড়ি আসা হয় না 2 বছরের বেশি হয়ে গেছে। আগে তো এ রুম ফাঁকা থাকতো, এখন কে থাকে জানা হয়নি। নিশি, নুরি সবার রুমই আরেক পাশে, নয়নেরও তাই। মোট কথা এদিকটায় শুধুমাত্র এতদিন তার রুমটাই ছিল। বাকি রুমগুলো ফাঁকাই থাকতো, থাকার কেউ ছিল না। গেস্ট রুম হিসেবে ব্যবহার হতো। তবে বারান্দায় সাজানো অবস্থা দেখে বোঝা যাচ্ছে এ ঘরে এখন পার্মানেন্ট মালকিন আছে। সে অত্যন্ত শৌখিন। এ বাড়িতে এত শৌখিন কে মনে তো পড়ে না। মাকে জিজ্ঞাসা করতে হবে। ঈশান এবার ফোনটা ডায়াল করেই ফেলল রোশার নাম্বারে। প্রথমবার রিং হয়ে কেটে গেল। সে রুষাকে কল দিয়েছে আর সেটা রিসিভ না হয়ে কেটে গেছে। জন্মে সেটা হয়েছে বলে তো মনে পড়ে না। ভ্রুকুচকে তাকিয়ে রইল নিচে ভাই বোনগুলোর খেলার দিকে। রুষাকে সে ভালোবাসে না সে। তাহলে কেন বিয়ে করতে রাজি হয়েছে সেটাও বোঝে না মাঝে মাঝে। রুষাকে সে ভালোবাসে না সে, তাহলে কেন বিয়ে করতে রাজি হয়েছে সেটাও বোঝে না মাঝে মধ্যে। কারণ প্রেমিক প্রেমিকার চাহিদা সে কখনো রুষার মধ্যে ফিল করেনি। রুষা কাছে আসতে চেয়েছে বহুবার, এমনও হয়েছে সে নিজেও চেয়েছে কাছে যেতে। ভেবেছে একবার কাছাকাছি আসলে হয়তো ফিল করতে পারবে মন থেকে, কিন্তু মন সায় দেয়নি। অন্যায় হবে একটা মেয়ের সাথে, অসম্মান করা হবে এতে। আর সেটা যদি হয় ভালোবাসা অনুভব না করে, তাহলে তো আরও। এবার ফোনের শব্দে তাকালো। রুষার কল। স্বাভাবিকভাবে কলটা ধরল ঈশান। হ্যালো। ওপাশ থেকে অত্যন্ত ধীরে উত্তর আসলো। ঈশান? রুষা, আর ইউ দেয়ার? কেমন আছো ঈশান? আমি ঠিক আছি। তুই ঠিক আছিস? তোর বাবা এখন কেমন আছে? বাবা ভালো আছেন মোটামুটি।
রুষা খানিকটা দম নিল যেন, তারপর আবার মৃদুস্বরে ডাকলো, ঈশান, বল, শুনছি। তোমার বাসার সবাই আমার উপর বিরক্ত হয়েছে তাই না? বিরক্ত হবে কেন? ইটস নর্মাল। প্রবলেম হতেই পারে হুট করে, কেউ কিচ্ছু মনে করেনি। রুষা দীর্ঘশ্বাস ফেলল। ফোনের এপাশ থেকে স্পষ্ট শুনতে পেল সে। তারপর আবার সেই ধীরে স্বরে প্রশ্ন করলো, একটা সত্যি কথা বলবে? কি? তুমি কি আমাকে ভালোবাসো ঈশান? ঈশান বিরক্ত হয়। এই প্রশ্নটা 1000 বার করে দিনের মধ্যে মেয়েটা। এমন নয় যে সে জবাব দেয় না, সেও 1000 বারই জবাব দিয়েছে। সে সেরকম কখনো ফিল করেনি। এমন নয় যে অন্য কারোর প্রতি ফিল করে তার জন্য। তার জীবন ভালোবাসা হাবিজাবি ফিলিংস কোনো মেয়ের প্রতি কখনো আসেনি। রুষা, কাম অন। এই স্টুপিড প্রশ্ন অনেকবার করেছিস, আর আমি জবাবও দিয়েছি। তাহলে বিয়ে করছো না কেন আমাকে? ঈশান চুপ করে থাকে, কারণ এটার জবাব ও রুষার জানা। মেয়েটা ঈশানকে খুব ভালোবাসে, ঈশানকে সবসময় ভালো রাখার চেষ্টা করে মেয়েটা। তাছাড়া ক্যাম্পাসের ফ্রেন্ড সার্কেলের সবাই জানে একটা ডিপ সম্পর্ক রয়েছে তাদের মধ্যে। এখন মেয়েটাকে বিয়ে না করাই ঘোর অসম্মান করে তাকে। তাছাড়া অ্যারেঞ্জ ম্যারেজ তো মানুষ করে নাকি? দুজন দুজনকে ভালো মতো চেনে। মেয়েটা তাকে চায়, ভালোবাসে, বোঝে, বিয়ে করতে সমস্যা তো নেই। তুই মেয়ে রুষা, তোর একটা সম্মান আছে। আমি তোকে বিয়ে না করলে আমার কিচ্ছু যাবে আসবে না, ট্রাস্ট মি। কিন্তু তোকে লোকে কথা শোনাবে, এর দায়ও কিন্তু তোর। তুই আমাকে ভালোবেসেছিস, নিজেই সম্পর্কের একটা নাম দিয়েছিস, আমি সায় দিয়েছি তোর কথা ভেবে। কিন্তু কিছু যদি অ্যাকচুয়ালি যায় আসে সেটা তোর। এ কারণে আমি তোকে বিয়ে করব। তাছাড়া আমার জীবনে অন্য কোনো নারী নেই যার কারণে তোকে রিজেক্ট করব। রুষা চুপ করে থাকে। সে জানতো ঈশান এই জবাবই দেবে। শেষ লাইনটা শুনতে তার বড্ড ভালো লাগে। ঈশানের জীবনে সে ছাড়া অন্য কোনো মেয়ে নেই। হ্যাঁ, এটা ঠিক, ঈশান তাকে কখনো ভালোবাসি বলেনি, হয়তো বাসে না। যেটা আছে সেটা রেসপেক্ট, বন্ধুত্ব। কিন্তু তবুও রুষার হঠাৎই বুকের ভেতর চিনচিন ব্যথা শুরু হয়। ঈশান, হুম, আমার তোমাকে কিছু বলার আছে। শুনছি, বল। আমি যদি তোমাকে বিয়ে না করি তুমি কি খুব কষ্ট পাবে? এহেন কথা সে এক্সপেক্ট করেনি বোধ হয়। অবাক হয়ে যায়। পর মুহূর্তের মধ্যে স্বাভাবিক স্বরে বলে, সেটা তো জানি না আমি কষ্ট পাবো কিনা, তবে তোর জন্য কষ্ট হবে, কারণ আমাকে ছেড়ে গেলে কষ্টটা বোধ হয় তুই পাবি আমার থেকে বেশি। রুষার বুক ছিঁড়ে যেন হতাশার চিৎকার বেরিয়ে আসতে চাইছে। কান্না পাচ্ছে তার। ঈশান, রাখি কেমন? মা ডাকছে। টেক কেয়ার অ্যান্ড ডোন্ট ওয়ারি। সব জামা কাপড় গুছিয়ে সুটকেসে তুলেছে এক এক করে তিতির। কাল সকাল সকাল বেরিয়ে পড়তে হবে। সকাল বলতে ভোরের ট্রেন। পৌঁছতে সন্ধ্যা হয়ে যাবে। বাড়ি থেকে মামা বারবার বলেছিল তারা কেউ আসবে। তিতির নিজেই নিষেধ করেছে, এত জার্নি করে নিতে আসার কোনো দরকার নেই। তাছাড়া টিকিট কেটে সিটে বসে পড়লে সারা রাস্তা আর কিসের টেনশন। রাত হলে শুধু স্টেশন থেকে পিক করে নিয়ে গেলেই হবে। মিনুটা এর মধ্যে আর আসবে না। ওর ডিপার্টমেন্টের এক্সাম তো আরও 10 দিন আগে শেষ হয়েছে। একটু মন খারাপ হলো তার। সামনে ঈদ, এক্সামও শেষ এই সেমিস্টারের। তার মানে প্রায় 2 মাসের ছুটি। এই 2 মাস বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা হবে না। হঠাৎ ফোনে রিং বেজে উঠল। রাহাত ভাই নাম ভেসে উঠেছে। তিতির নিঃশব্দে হাসলো। সে জানতো রাহাত ভাইয়ের কল আসবেই, এবং এটাও জানে এখন রাহাত ভাই তার সাথে দেখা করতে চাইবে। সে তো আর বাচ্চা না। রাহাত ভাই যে হিসেবেই হোক, তাকে যে যথেষ্ট পছন্দ করে এটা সে খুব ভালো করে জানে। না হলে যে ছেলে এদিক সেদিক কোনো মেয়ের দিকে জীবনে চোখ তুলে তাকায় না, সে ছেলে কেন ওর এত খেয়াল রাখতে যাবে? হাসি মুখে ফোনটা রিসিভ করলো তিতির। হ্যালো। তিতির, হ্যালো। জি রাহাত ভাই, বলুন। তুমি কি ব্যস্ত আছো এখন? তেমন একটা না, প্যাকিং করছিলাম আর কি। ও, কিছু বলবেন? না মানে আসলে তিতির আবার নিঃশব্দে হাসে। এমন স্ট্রং পার্সোনালিটির একটা পুরুষ মানুষ কিনা তার মতো একটা বাচ্চা মেয়ের সামনে সামান্য একটা কথা বলতে গিয়ে তোতলাচ্ছে, ভাবা যায়? তার শব্দ করে হেসে উঠতে মন চাচ্ছে, কিন্তু মনের ইচ্ছা মনে রেখে
খুব স্বাভাবিক গলায় জিজ্ঞেস করলো, রাহাত ভাই কিছু বলবেন? রাহাত বোধহয় একটু দম নিল, বলল, একটু বের হতে পারবে? আমি নিচে দাঁড়িয়ে আছি। তিতির জানতো এটাই বলবে তিনি। আমি আসছি, অন্ধকার হয়ে গেছে, গেটের সামনে আসুন। ফোন রেখে পোশাক পাল্টে নিল সে। একটু হাঁটতে ইচ্ছে হচ্ছে লোকটার সাথে। ওড়না গায়ে জড়িয়ে বেরিয়ে এলো। এসেই দেখলো গেটের সামনে রাহাত পায়চারি করছে। তিতির তাকিয়ে রইল। নেভি ব্লু শার্ট, ব্ল্যাক প্যান্ট। তার থেকে বেশ লম্বা সুদর্শন একটা পুরুষ অপেক্ষা করছে তার জন্য। তিতির মুচকি হেসে গেট খুলে বেরিয়ে এলো। রাহাত ভাই। তিতিরের ডাকে রাহাত পেছন ফিরল। তিতির একটা সারা চুড়িদার পরা, হালকা করে বোধহয় খোপা করা, মাথায় ওড়না দেওয়া। বরাবরের মতো মুগ্ধ হলো রাহাত। নরম গলায় বলল, কোথাও যাই, এখানে দাঁড়িয়ে কথা বলা খারাপ দেখায়। তিতির এগিয়ে আসে। রাহাতের পাশে এসে আলতো গলায় বলে, চলুন চলুন, কোথায় যাবেন? হাঁটবেন? বেশ তো। দুজন পাশাপাশি হাঁটছে। পাশের পার্কে ঢুকলো তারা। মর্নিং ওয়াক বার নর্মাল হাঁটাহাঁটি, টাইম পাসের জন্য দারুণ একটা জায়গা। রাহাত বারবার আর চোখে তিতিরকে দেখছে। মেয়েটাকে দেখলেই তার বুকের ভেতর ঝড় ওঠে। ইস, বাচ্চা একটা মেয়ে, অথচ সে বাচ্চাটার প্রেমে পাগল হয়ে বসে আছে। সে ভাবা যায়? কাল চলে যাচ্ছ? এতক্ষণ পর রাহাতই প্রথম প্রশ্নটা করলো। জি, এক্সাম তো শেষ, বাসা থেকে বারবার কল দিচ্ছে। তাছাড়া ঈদের ছুটি, সব মিলিয়ে। সেমিস্টার শেষ তো, তার মানে পরের সেমিস্টারে ক্লাস শুরু হওয়ার সময় আসবে। তিতির নিঃশব্দে মাথা ঝাঁকালো। 2 মাসের মতো প্রায়। রাহাতের গলা কেমন অসহায়ের মতো শোনাচ্ছে। তিতির তাকালো তার দিকে। রাহাত সামনে তাকিয়ে আছে। রাহাত ভাই, ওইখানটায় বসি, চলুন। সামনে একটা লেকের সামনে বসার ব্যবস্থা। সেখানটায় আরাম করে বসলো তিতির। রাহাত বসলো না। ওকে বসিয়ে একটা বাদামের দোকান দেখে এগিয়ে গেল। বাদাম নিয়ে ফিরল। বসলো তিতিরের পাশে। নাও বাদাম খাও। বাইরে থেকে স্ন্যাক্স আনতে হতো, ভিতরে বাদাম ছাড়া আর কিছু পেলাম না, সরি। এমা, সরি কেন বলছেন? গল্প করতে করতে বাদামটাই বেস্ট। রাহাত হাসলো। বাদামের খোসা ছাড়িয়ে তিতিরের হাতে গুজে দিতে থাকলো। আমি পারবো রাহাত ভাই। পারবে না সেটা কখন বললাম? দিচ্ছি, নাও। তিতির বিনা প্রতিবাদে হাতে নিতে থাকে। রাহাত এবার হালকা ঘুরে বসলো তিতিরের দিকে। তিতির তাকালো জিজ্ঞাসুর চোখে। তিতির, তোমাকে আমার কিছু বলার আছে। আজ শুনতে হবে তোমাকে। 2 মাসের জন্য থাকবে না। এতদিন অপেক্ষা করা সম্ভব নয় আমার জন্য। হঠাৎই তিতিরের বুকের ভেতর টিপ টিপ শব্দ করতে লাগলো। সে যা ভাবছে তাই নয় তো? না, এটা তো সে হতে দিতে চায় না। কেন চায় না সেটা সে জানে না। শুধু জানে সামনের মানুষটা যেটা বলতে চায় সেটা সে এখনো শোনার জন্য প্রস্তুত নয়। ব্যস্ত গলায় থামতে বলল রাহাতকে। রাহাত ভাই, এখন কোনো সিরিয়াস আলোচনা না করি, বাড়ি থেকে এসে শুনবো, কেমন? না তিতির, আজ শুনতে হবে তোমাকে। আজ যা বলবো আমি। তিতির মাথা নিচু করে চুপ করে থাকে। তিতির চোখ তুলে তাকায় না, নিচু হয়ে উত্তর দেয়, জি। আমি যেটা এখন বলবো ভেবে চিন্তে বলছি, কেমন? তাই কথা বলার পর এটা ভাববে না আমি হুট করে 2 দিনে ফয়সালা ভেবেছি। ঠিক আছে? তিতির উত্তর দেয় না, মুখ তুলে তাকায় রাহাতের দিকে। সে খুব করে চাইছে রাহাত কথাটা না বলুক। সে কিভাবে বোঝাবে তার মনে মানুষটার জন্য আলাদা কোনো অনুভূতি নেই, কিন্তু মানুষটাকে সে অসম্ভব সম্মান করে, পছন্দ করে। আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করতে চাই তোমাকে। জানা উত্তর, তবুও চোখ খিচে বন্ধ করে নিল তিতির। রাহাত এবার তিতিরের ডান হাতটা আলতোভাবে টেনে নিজের হাতের মুঠোয় নিল। তিতির চোখ খুলে আবার তাকালো। বিয়ে করবে আমায়? অনেক ভালো রাখবো পরি, অনেক অনেক। তোমার জীবনে সকল দুঃখ কষ্ট পূরণ করে দেব। আমি জ্ঞানী অজ্ঞানী কোনো মুহূর্তেই তোমার চোখে পানি আসতে দেব না। তিতিরের চোখে পানি এসে যায়। সে কিভাবে বলবে তার মনে কিচ্ছু নেই মানুষটার জন্য? সে হাত সরিয়ে নেয় না, বরং অন্য হাতটা রাখে রাহাতের হাতের ওপর। তিতিরের স্পর্শ পেয়ে আশা নিয়ে তাকিয়ে থাকে রাহাত। রাহাত ভাই, আপনি অসাধারণ একজন মানুষ। রাহাত ভাই, আপনি অসাধারণ একজন মানুষ। আপনার মতো মানুষ আমার জীবনে আসেনি এর আগে। আমি আপনাকে খুব সম্মান করি। আপনার সিদ্ধান্ত
আমি আপনাকে খুব সম্মান করি, আপনার সিদ্ধান্তকেও, কিন্তু আমার সম্পর্কে আপনার কিছু জানা দরকার। রাহাত আগ্রহ চোখে তাকিয়ে থাকে তিতিরের পরের কথা শোনার জন্য। আমার বাবা মা নেই রাহাত ভাই, আমি এতিম। কিন্তু কথাটা বলা উচিত নয় আমার, আমি বলিও না, কারণ বাবা মার অভাব আমার 3 মামা মামনিরা কখনো বুঝতে দেয়নি। বাবা মার মতো আগলে রেখেছে আমার 3 বাবা মা। বিশাল পরিবার আমার নানু আপু এখনো বেঁচে আছেন। তিনি আমাদের জন্য যা সিদ্ধান্ত নেন আমরা সেটাই মেনে নিই। তারা আমার জন্য অনেক করেছে, মানে সবই তারা। আমি তাদের মতামত ছাড়া, সম্মতি ছাড়া এক পাও চলতে পারবো না। এমন নয় তারা আমাকে বাধা দেবে না, কিন্তু আমি নিজেই চাই না। আমি চাই না আমার মুখের দিকে তাকিয়ে আমার খুশির জন্য তারা আমার সিদ্ধান্ত জোর করে মেনে নিক। তিতির দম নেয়। রাহাত হাতটা শক্ত করে আঁকড়ে ধরে। আমি কি জোর করে মেনে নেওয়ার মতো ছেলে তিথির? আমাকে মানতে পারবে না তারা। আমি সেটা বলিনি রাহাত ভাই, কথাটা শেষ করতে দিন। বললাম তো আমি আপনার সিদ্ধান্তকে সম্মান করি, কিন্তু আমার এখানে কিছু বলার নেই। আপনি আমার পরিবারকে জানান। বিয়ে করতে চান বললেন, তাই তো? প্রস্তাব দিন আপনার পরিবার নিয়ে। তারা যদি সম্মতি দেয় আমি হাসি মুখে বিয়ে করব আপনাকে, কথা দিলাম। রাহাত হাসল, হাতটা ছাড়ালো না, নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, বেশ, তো তোমার সব কথাই সই। যেটা বলবে সেটাই হবে। কাল বাড়ি যাও। আমার মা হজ করতে গিয়েছেন। তিনি সামনে মাসে ফিরলে আমি আমার পরিবার নিয়ে যাব তোমাকে চাইতে। তখন কিন্তু মানা করতে পারবে না। করব না মানা। চলুন এখন, গেট লক করে দেবে দেরি হলে। আর হাতটা। রাহাত হাত ছেড়ে দিল ব্যস্ত হয়ে, মাথা চুলকালো। চলুন ম্যাডাম, আজকে হাতটা ছেড়ে দিয়েছি, কিন্তু গোটা জীবনের জন্য একদিন হাতটা ধরবো। তাছাড়া সারা তিতির শব্দ করে হেসে উঠল। রাহাতের মনে হলো সাগরের ঢেউয়ের মধুর শব্দ বই গেল মাত্র। না করলে শুনবেন না জানি, তাই না করলাম না, ঠিক আছে? তিতিরকে হোস্টেলে পৌঁছে রাহাত বাসায় ফিরে আসলো। মেয়েটাকে মনের কথাটা বলে বুকের একটা বোঝা নেমে গেল যেন। মা ফিরলেই সাথে সাথে মেয়েটাকে হালালভাবে সোজা বউ বানিয়ে নিয়ে আসবে। রাহাত খুব ভালোভাবে বুঝতে পেরেছে তিতিরকে ছাড়া এই জীবন তার চলবে না, অসম্ভব। ভোর 5:13 কমলাপুর রেল স্টেশনে দাঁড়িয়ে আছে তিতির আর রাহাত। 5:30 তার ট্রেন। বেশ কিছুক্ষণ আগেই পৌঁছেছে দুজন। রাহাত বারবার বলছে সে পৌঁছে দিয়ে আসতে চায় তিতিরকে। তিতিরের সাথে এত জিনিসপত্র, মেয়েটা একা সব ম্যানেজ করতে পারবে বলে রাহাতের মনে হচ্ছে না। আমি তোমাদের স্টেশন অব্দি যাই কেমন? এত জিনিসপত্র তুমি নামাতে পারবে না। তিতির হাসি মুখে তাকায় রাহাতের দিকে। রাহাত ভাই, আপনি অযথা এত চিন্তা করছেন। জিনিসপত্র তো তুলেই দিয়ে যাচ্ছেন। তুলতে তো আর আমার সমস্যা হলো না। আর রইল বাকি মানানোর কথা, সেটাও সমস্যা হবে না। আমার ফ্যামিলি মেম্বাররা অপেক্ষা করবে স্টেশনে, তারা নামিয়ে নেবে। আপনি এত টেনশন করবেন না। তিতিরের কথায় রাহাত মোটেও ভরসা পাচ্ছে না। টানা 14-15 ঘন্টার ট্রেন জার্নি, নিশ্চয়ই পৌঁছতে সন্ধ্যা হবে। আরও রাতও হওয়ার দারুণ সম্ভাবনা রয়েছে। এক একটা মেয়ে কীভাবে সে কী করে একা ছেড়ে দেবে। রাহাত আবার ব্যস্ত হয়ে বোঝাতে যায় তিতিরকে। এটা তো বুঝলাম তিথির, কিন্তু তোমার তো পৌঁছাতে অনেক রাত হয়ে যাবে একা একা। রাহাত কথাটা শেষ করতে পারে না, তার আগেই তিতির আবার বলে ওঠে, আপনি অযথা এত টেনশন করছেন রাহাত ভাই। একবার ট্রেনে উঠে পড়লে আর কিসের সমস্যা? আপনি প্লিজ টেনশন করবেন না। তাছাড়া আজকে কাল আপনার চাকরির ইন্টারভিউ আছে, আর আপনি আমার সাথে সময় নষ্ট করছেন। এটা কিন্তু ঠিক নয়। ভালো চাকরি না করলে কিন্তু আমাকে বিয়ে দেবে। বলে রাখলাম কিন্তু। রাহাত মাথার পেছনে হেসে হাত দেয়, শব্দ করে হেসে ফেলে তিতিরের কথায়। তা ডিলটা ঠিক। ম্যাডামকে গড়ে তুলতে আমাকে অবশ্যই যোগ্য হতে হবে। বেশ, গেলাম না আজ, তবে আমাকে কিন্তু সময় মতো আপডেট দিতে হবে কত দূর গেলে। তিতির একগাল হেসে মাথা নাড়ল। দেব। কথার মাঝেই ট্রেনের শব্দ শুনতে পাওয়া গেল। ট্রেন চলে এসেছে। কুলি ঠিক করাই ছিল দুজন। রাহাত আর দুজন কুলি মিলে তিতিরের সব মালপত্র সঠিক কামরায় পৌঁছে দিল। তিতিরকে সঠিক সিটে বসিয়ে রাহাত বেরিয়ে এলো, দাঁড়ালো তিতিরের জানালার কাছে। চোখ ছলছল করছে মানুষটার।
তিতিরের দারুণ মায়া হলো এবার। এখানে আসার পর সেই প্রথম দিনেই পরিচয় হয়েছিল রাহাতের সাথে তার। তখন তিতির হাই স্কুলে আর রাহাত ভার্সিটিতে। তারপর থেকে সবসময় আলাদা কেয়ার করতো সে। কখনো কোনো সমস্যায় পড়তে হয়নি, রাহাতই সামলে নিয়েছে সবটা। রাহাতের বুকের ভেতর দুমড়ে মুচড়ে যেতে যাচ্ছে। এমন তো নয় তিতির এর আগে এতদিনের জন্য বাড়ি যায়নি, গিয়েছে, বেশ কয়েকবারই গিয়েছে। তিতিরকে সে ভালোবাসে 6 বছর প্রায়। তিতির যখন এই শহরে আসে, মেয়েটা তারই ভার্সিটি লাগোয়া স্কুলে ক্লাস 9-এ ভর্তি হয়। প্রথম দিনেই ভালো লাগে মেয়েটাকে। পরীর মতো একটা মেয়ে, মায়াবী, থমকে তাকিয়ে থাকতে মন চায়। তারপর থেকে অনেক বছর কেটে গেছে, তার মেয়েটার প্রতি ভালোবাসা বেড়েছে। মেয়েটা বড় হয়েছে এখন, সে তার ভালোবাসা প্রকাশও করল। সব কিছু ঠিক থাকলে ইনশাল্লাহ এর পরের বার যখন সে এসে এই শহরে ফিরবে, তার বউ হয়ে আসবে। তাহলে এত জ্বলছে কেন বুকের ভেতরটায়? মনে হচ্ছে কি যেন একটা নেই, হারিয়ে যাচ্ছে। ইস, খুব করে ইচ্ছে করছে মেয়েটাকে একবার জড়িয়ে ধরতে। কেন মনে হচ্ছে এ বুকটা শান্ত হবে না কোনো দিনও? ওই মাথাটা বুকের ওপর আশ্রয় নেবে না কখনো? প্রিয়তমাকে একবার বুকের ওপর জাপটে ধরতে মন চাচ্ছে খুব। মনটা কেন বলছে আলোকবর্ষ দূরত্বে চলে যাচ্ছে তার প্রেয়সী। ছি, কী সব উল্টাপাল্টা ভাবছি। রাহাত কয়েক দফা নিজেকে ধমক লাগায়। তিতি তার দিকে তাকিয়েছিল। জানালার গ্রিলে রাহাতের হাতের ওপর হাত রাখল সে। ধীর গলায় বলল, রাহাত ভাই, চিন্তা করবেন না, আমি সাবধানে যাব। রাহাত মৃদু হাসে, হাতের ওপর নিজের আরেক হাত রাখে। সাবধানে যাবে, ইনশাল্লাহ আমি আমার মাকে নিয়ে আসবো। অপেক্ষা করবে কেমন? তিতির মাথা ঝাঁকিয়ে সম্মতি দেয়। ট্রেন ছেড়ে দিয়েছে। রাহাত হাত ছেড়ে দূরে সরে দাঁড়ায়। রাহাত অসহায় ছলছল চোখে তাকিয়ে রয়। তিতির হাত নেড়ে বিদায় নেয়। রাহাত চলন্ত ট্রেনের সাথে কয়েক কদম জোর পায়ে হেঁটে আসে। কোনো এক অচেনা বাতাস তার কানে আজ তিতিরকে বিদায় জানাতে নিষেধ করছে। কিন্তু কেন? নিচ থেকে মা চাচিদের উচ্চস্বরে চিৎকার চেঁচামেচি শব্দ কানে সেই বিরক্ত লাগছে। অসময়ে অস্বাভাবিক হাঁক ডাকের কারণ বুঝল না ঈশান। ঘুমটা ছুটে গেল। কপাল কুঁচকিয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। বাড়ির সবাই একসাথে মেতেছেটা কি নিয়ে? আজ শুক্রবার, সবাই বাড়িতে। এর জন্য কি? না, তাও তো এত সকালে এত শোরগোল হবার কথা না। বেডসাইড টেবিল থেকে ফোন হাতে নিল। সকাল 9টা, এবারের ব্রেকফাস্টের টাইম এটা। ছোট বড় সবাই একসাথে ব্রেকফাস্ট করে। তার ক্ষেত্রে বিষয়টা যদিও আলাদা, সে বাড়ি আসার পর একদিনও সময় মতো কারোর সাথে ব্রেকফাস্ট করে উঠতে পারেনি। তাছাড়া চন্দ্রা দেওয়ান এ কয়দিনে একদিনও খাবার টেবিলে আসেননি। কারণটা কেউ জানে না। প্রশ্ন করলে আগের মতোই কিছু হয়নি বলে কাটিয়ে দিয়েছেন। ঈশান উঠে বসল বিছানায়। উদাম শরীরে ঘাম জমেছে। এসিটা আবার কখন বন্ধ করেছে সে। হাত বাড়িয়ে এসি অন করলো। 2 হাতে মাথা ভর্তি চুলগুলো পেছনে ব্রাশ করলো কয়েকবার। গায়ের চাদর সরিয়ে উঠে দাঁড়ালো। ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখবে সকাল সকালই এত কিসের হই হুল্লোড়। আধ ঘন্টায় ফ্রেশ হয়ে টি শার্ট পরে একদম ফিটফাট হয়ে নিচে নামার জন্য পা বাড়ালো। দরজা খোলার আগেই দরজায় জোরে জোরে করাঘাত পড়তে শুরু করলো। শব্দ শুনেই বোঝা যাচ্ছে বাচ্চাগুলোর কাজ। এগিয়ে এসে দরজা খুলে দিল। ঠিকই ধরেছে সে। রোশনি, রিশা আর রাফি দাঁড়িয়ে আছে। তাকে দরজা খুলতে দেখে এক একটা ঝাঁপিয়ে পড়ল তার উপর। ঈশান 2 হাত আগলে নিল ভাই বোনগুলোকে। নরম গলায় জিজ্ঞেস করলো, বাড়িতে মাছের বাজারের তোরাই নিশ্চয়ই বিক্রেতা? 3 জনে কেউ বুঝতে পারল না, ফ্যালফ্যাল চোখে তাকিয়ে রইল। আজ তো মাছ রান্না হবে না বড় ভাইয়া, মাংস রান্না হচ্ছে, বিরিয়ানিও হচ্ছে। ছোট আপুর আবার মাংস পছন্দ কিনা? রোশনির কথায় চোখ কুঁচকে তাকালো ঈশান। কিছু জিজ্ঞেস করার আগে বাড়ির বড় বিচ্ছু দুটোকে ছুটে আসতে দেখা গেল। নুরি আর নিশে একসাথে এসে দাঁড়ালো 3 জনের পেছনে। মুখে একগাল হাসি। তাদের দুজনকে হাসতে দেখে ঈশানও ভ্রু উঁচু করে প্রশ্নাত্মক ভঙ্গি করলো। তিতির আসছে ভাইয়া, ওরা তিতিরের কথাই বলছে। নুরির কথায় বিস্মিত হলো ঈশান। তিতিরের কথাটা ভুলেই গেছিল সে। তার যে আরেকটা বোন আছে এটা মাথা থেকেই বেরিয়ে গেছিল। মনে থাকতেই বা কীভাবে? একই বাড়িতে থাকলেও
বিগত 8-10 বছরে তাদের 8-10 বারও দেখা হয়েছে কিনা মনে পড়ে না। তার আগেও বাড়িতে যখন থাকতো তার ছোট ছিল অনেকটা মেয়েটা, বাকিগুলোর মতো চঞ্চল ছিল না কোনো কালই। সে নিজেও হই হুল্লোড় করতো না। যে ভাই বোনগুলো তার কাছে আসতো তাদেরই সময় দিত, বাকিদের কাছে নিজে গিয়ে কথা বলা হতো না। বাড়ি ভর্তি সব ভাই বোনগুলোই ঈশানের দারুণ ভক্ত, পিছন পিছন ঘুরতো সবসময়, শুধুমাত্র তিতির বাদে। তারপর ঈশান কলেজে ওঠার পর হোস্টেলে চলে গেল। বছরে 2-3 বার যা বাড়িতে আসতো, 2-1 দিনের জন্য তিতিরের সাথে দেখা হতো না বলা চলে। এবারও একই রকমভাবে এসে না দেখে ওর মাথা থেকে বেরিয়ে গিয়েছে তিতিরের ব্যাপারটা। ঈশানের চুপ করে থাকা দেখে নিশি এসে হাত ধরে টান দিল নিচে যাওয়ার জন্য।